সপ্তম শ্রেণীর জন্য আমরা ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করছি মধ্যযুগে গড়ে ওঠা নগর দিল্লি এবং এখানকার নগর বণিক ও বাণিজ্য সম্পর্কে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যযুগে অর্থাৎ সুলতানি ও মুঘল যুগে দিল্লির জনবসতি সম্পর্কে এবং দিল্লির জল সংকট ও জল সরবরাহ, জল সংরক্ষণ ইত্যাদি ব্যবস্থা সম্পর্কে। তো আমরা প্রথমে দিল্লির জল সরবরাহ, জল সংরক্ষণ সমস্যা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দেব যে মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশকে আমরা দুটি পর্যায়ে ভাগ করি। একটি হলো খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকের দিল্লি, অন্যটি হলো সপ্তদশ শতকের দিল্লি। এবং আমরা আজকে আমাদের আলোচ্য ওই প্রথম পর্যায়ে দিল্লির জল সরবরাহ, জল সংকট ইত্যাদি বিষয় সম্পর্কে। তো প্রথমেই আমরা যেটা বলতে পারি যে খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধ থেকেই দিল্লির চেহারার একটা পরিবর্তন হতে থাকে। আগে যেমন দিল্লি বলতে আমরা মূলত আরাবল্লীর পার্বত্য এলাকায় তৈরি একটা শহরকে বুঝতাম। পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ শহর গড়ে তোলেন এবং এই ফিরোজাবাদ শহর, যেটা আধুনিককালেও দিল্লির অন্তর্ভুক্ত, তার প্রাণকেন্দ্র ছিল ফিরোজ শাহ কোটালা। কোটালা শব্দের অর্থ হচ্ছে দুর্গ। তবে এই শহরটা ছিল যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে। ফলে দিল্লির জল সংকটের একটা সমাধানের রাস্তা তৈরির পথ প্রশস্ত হল। ঠিক আজকের দিনেও আমরা মাঝে মধ্যে শিরোনামে, খবরের শিরোনামে দেখতে পাই যে দিল্লি শহরের বিভিন্ন অঞ্চলে জল সংকট রয়েছে। মধ্যযুগেও দিল্লির শহরে জলের তীব্র সমস্যা ছিল। আর এই জল সরবরাহের বিষয়টির সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নিয়েছিল। এবার আমরা সেই উদ্যোগগুলির কথাই আলোচনা করব। যে দিল্লির শহরে সুলতানরা নাগরিকদের মধ্যে জল সরবরাহের জন্য বা জল সংকট সমাধানের জন্য কি ব্যবস্থা নিয়েছিলেন। প্রথমেই বলে রাখা দরকার যে সুলতানদের সম্পর্কে, অর্থাৎ মধ্যযুগে সুলতানি সাম্রাজ্যের শাসকদের সম্পর্কে নানা রকম অভিযোগ থাকতেই পারে বা আছে, কিন্তু তারা নাগরিকদের মিনিমাম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেন। তাই নাগরিকদের সুবিধার্থে তারা জল সমস্যার সমাধানেরও চেষ্টা করেন। মূলত বিভিন্ন জলাধার তৈরি করে বা সেগুলির সংরক্ষণ করে দিল্লির জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা সুলতানরা করেছিলেন। এই দিল্লির শহরের জল সরবরাহের সবচেয়ে বড় উৎস ছিল জলাধারগুলি, যেগুলি আবার হৌজ বা তালাও নামেও পরিচিত ছিল। জনসাধারণের
জন্যে সুলতানরা এই জলাধার খনন করতেন এবং সংস্কার করতেন, এবং বিভিন্ন সুলতান বিভিন্ন সময়ে এই জলাধার সংরক্ষণ, সংস্কার বা নতুন করে নির্মাণ সেটা করেছিলেন। বর্ষার জল ধরে রেখেও জল সরবরাহের বা জলের প্রয়োজন মেটানোর চেষ্টা করা হতো। তাছাড়া যমুনা নদী যেহেতু ঘন ঘন নদী খাত পরিবর্তন করত, তাই দিল্লিতে নদীর জল দিয়ে জল সমস্যা মেটানো অনেক ক্ষেত্রেই সহজ ছিল না। এই জন্যে জলাধার নির্মাণ করে জলার সমস্যা মেটানো হতো। সংকট অর্থাৎ জল সংকট মোচনের জন্য বা জলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ইলতুৎমিশ প্রথম যে উদ্যোগ নিয়েছিলেন, সুলতান ইলতুৎমিশ খনন করেছিলেন হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি নামক একটি জলাধার, যেটা 8 কোণা বিশিষ্ট ছিল। এবং এই জলাধারের ইতিহাস আমরা ইবন বতুতার বিবরণ থেকেও জানতে পারি। এর পরবর্তীকালে আলাউদ্দিন খলজি 4 কোণা বিশিষ্ট বড় জলাধার তৈরি করেন, যার নাম ছিল হৌজ-ই আলাই, পরবর্তীকালে যেটা হৌজ-ই খাস নামে পরিচিত ছিল। গিয়াসউদ্দিন তুগলক তিনি তুগলকাবাদ নামে যে নতুন শহর গড়ে তুলেছিলেন, সেখানেও তিনি একটা জলাশয় তৈরি করেন, এবং এই জলাশয়গুলির প্রত্যেকটি উঁচু বাঁধ দিয়ে তৈরি করা হতো। ফিরোজ শাহ তুগলকের উদ্যোগে দিল্লি শহরে আর একটি ফিরোজ শাহ তুগলকের উদ্যোগে দিল্লি শহরে আবার জল আনার জন্য বেশ কতগুলি খাল কাটা হয়েছিল। আসলে ফিরোজ শাহ তুগলক নির্মিত দিল্লির ফিরোজাবাদ শহরটি যমুনার তীরবর্তী হওয়ায় তিনি জলাধার অপেক্ষা খাল কেটে জল আনার উপরে গুরুত্ব দেন। তাছাড়া ফিরোজ শাহ তুগলক ওই জল আনার জন্য যে নালা বা খাল তৈরি করেছিলেন, সেগুলোর উপরে বাঁধ বা বিভিন্ন রকম প্রতিকূলতা অপসারিত করে জল সরবরাহ স্বাভাবিক করেন। তো দিল্লির সুলতানদের আমলে দিল্লির নগরবাসীর জল সরবরাহের জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো করা হয়েছিল। এখন সুলতানি যুগে জল সমস্যা সমাধানের বিষয়টি প্রথমে যতটা মানুষের সরাসরি শারীরিক বা কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সম্পাদিত হতো বা একদমই গতানুগতিক প্রচলিত প্রথা ছিল, পরবর্তীকালে অবশ্য সুলতানি যুগের শেষের দিক থেকে এবং মুঘল যুগে এসে এই জলসেচ ব্যবস্থাই বলো আর জল সরবরাহ ব্যবস্থা বলো, সব ক্ষেত্রেই বেশ কিছুটা প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। তো এই হচ্ছে দিল্লির জল সরবরাহ ব্যবস্থা। আর একটা বিষয় আলোচনা করব বলেছিলাম, যে দিল্লির জনবসতি প্রকৃতির সম্পর্কে। এখন প্রথমেই আমরা যেটা বলবো, যে দিল্লি শহরের জনবসতি ছিল মিশ্র প্রকৃতির। বিভিন্ন ধরনের মানুষের বসবাস এখানে ছিল। তার কারণ দিল্লি ছিল রাজধানী শহর, ফলে উচ্চবিত্ত আমির ওমরাহরা, সম্রাটের ঘনিষ্ঠ উচ্চপদস্থ রাজকর্মচারীরা এবং নগর ও বণিকদের
এবং বিভিন্ন কারিগরি ক্ষেত্রে কাজ করা শ্রমিকরা সকলেই দিল্লিতে বসবাস করত। স্বাভাবিকভাবেই এখানে ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সব ধরনের মানুষ কিন্তু এখানে বসবাস করত এবং এই জন্যই আমরা দিল্লির জনবসতিকে মিশ্র জনবসতি বলি। বাসস্থানের দিক থেকে আমরা যেটা বলতে পারি যে ধনী বণিকরা সাধারণত টালি বা ইট দিয়ে কিংবা পাথর দিয়ে নির্মিত বড় বাড়িতে বসবাস করত। সাধারণ ব্যবসায়ীরা অনেক সময় কি নিজেদের দোকানের উপরে বা দোকানের ভিতরের দিকে একটা ঘর তৈরি করে থাকতো। আবার একদমই সাধারণ সেনা, দাসদাসী, কারিগর শ্রেণীর মানুষরা থাকতো মাটি ও খড়ের তৈরি কুঁড়ে ঘরগুলিতে। তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে একটা বিশেষ কোনো প্যাটার্ন, বিশেষ কোনো পরিকল্পনা ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু দিল্লির শহরের বাসস্থান অঞ্চল গড়ে ওঠেনি। আমরা এছাড়াও দেখব যে মূল শহর ছাড়াও শহরের আশেপাশে গড়ে উঠেছিল শহরতলি অঞ্চল, যেটা কসবা নামে পরিচিত ছিল। এগুলি আবার অনেকে ছোট শহরও বলতো, যদিও কসবাগুলি বা এই ছোট শহরতলি অঞ্চল পাঁচিল দিয়ে ঘেরা হতো না, যদিও এই গ্রাম এবং শহরতলির একটা সীমানা কিন্তু নির্দিষ্ট ছিল। বাসস্থানের দিক থেকে আর একটা কথা বলা যায় যে দিল্লির জনবসতি কিন্তু জাতপাত কেন্দ্রিক বা জাতপাত অনুযায়ী বিভিন্ন মহল্লা গড়ে ওঠেনি, বরং সাধারণত জাতি ধর্ম নির্বিশেষেই এই জনবসতি গড়ে উঠেছিল। দেখা যায় যে একই পেশার কারিগররা এক একটা অঞ্চলে বাস করতো, সেটা জাতি ধর্ম নির্বিশেষে তারা কাজের সুবিধার্থে একই মহল্লাতে থাকত। তো সেই জন্য আমরা দেখা যায় যে একই মহল্লাতে যেমন উচ্চপদস্থ কর্মচারী বা বিত্তশালী লোকজনরা রয়েছে, তেমনি গরিব কারিগররাও কিন্তু সেই অঞ্চলে বাস করত। ফলে সামাজিক সমতা সেখানে ছিল না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভারতবর্ষ সম্পর্কে বলি, ভারত হচ্ছে একটা উপমহাদেশ। এইটা মানে এখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্যই এই সভ্যতার বা এই দেশের অন্যতম বৈশিষ্ট্য। ফলে দিল্লির মধ্যযুগীয় সময়কালে আমরা দেখি ভারতবর্ষের যে মূল সুর, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু বজায় ছিল। এখানে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন মানুষ মিলেমিশে বাস করত। তাদের মধ্যে সংস্কৃতিগত মেলবন্ধন যেমন ছিল, তেমনি সংস্কৃতিগত বৈচিত্র্য মেনে নিয়েই তারা বসবাস করত। এই জন্য আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় উৎসবে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষরা কিন্তু একই সঙ্গে অংশগ্রহণ করত। যেমন দেওয়ালির সময়ে হিন্দু মুসলিম একত্রেই সুফি সাধক শেখ নাসির উদ্দিনের দরগায় আলোর উৎসব পালন করত। মহরমের উৎসবে শিয়া সুন্নি সকলে একসঙ্গে যোগদান করত। ফলে আমরা বলতেই পারি যে আধুনিক ভারতবর্ষে হয়তো কখনো কখনো আমরা যে বৈচিত্র্যের সুর, যে ঐক্যের সুর বজায় রাখতে পারছি না এতদিন পরেও, মধ্যযুগের দিল্লির অধিবাসীরা কিন্তু নিজেদের মধ্যে ভারতীয় সভ্যতার সংস্কৃতির মূল সুরটি বজায় রেখেছিলেন তাদের এই মিশ্র প্রকৃতির জনবসতির অবস্থানের মধ্য দিয়ে। এই হচ্ছে তোমাদের আজকে যে দুটো প্রসঙ্গ বলেছিলাম, যে সুলতানি আমলে দিল্লির জল সরবরাহ, জল সংরক্ষণ ইত্যাদি ব্যবস্থা সম্পর্কে আলোচনা, এবং দিল্লির ওভারঅল মধ্যযুগের জনবসতির প্রকৃতি সম্পর্কে। একটু টেক্সটটা তোমরা মূলত 94, 95 এবং
হ্যাঁ, 94-95 এই দুটো পৃষ্ঠার মধ্যে দিয়ে এটা পাবে। একটু ভালো করে পড়ে দেখে নিন।